সাথী বেগম নিজেও আজ প্রথম দেখলেন এই মহিলাকে, তাই আরবির প্রশ্নে তার ভাবুক গলার উত্তর। আমি নিজেও জানি না মা, আমি তো আজ তাকে প্রথম দেখলাম। সাথী বেগমও চিনেন না। আরবি অবাক নজরে তাকিয়ে রইল জায়ান আর ওই মহিলাটির দিকে। এদিকে দরজা থেকে একজনের নজর যেতেই যে ওর বুকের কাপড় বেরিয়ে গিয়েছে। হাঁপানি রোগের ন্যায় শ্বাস নিচ্ছেন তিনি। ভয়ে হাত পা কাঁপছে, বরফে নিয়ে শীতল হয়ে পড়ছে দেহ। 22 বছর পর হাবাসী মুখের সাথে দেখা পেলেন তিনি। 22 বছর আগে অতীত কি এবার সবার সামনে আসতে চলেছে? আর কি পারবেন না তিনি তা লুকিয়ে রাখতে? এদিকে জায়ান তার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। এতে যেন তার গলা আরো শুকিয়ে গেল। মরুভূমির মতো তার কণ্ঠনালী ভেদ করে কাপা স্বরে একটা নাম বেরিয়ে আসলো অস্ফুট স্বরে। রোজি। স্তব্ধ, বিমূঢ় আর ভয় মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে থাকা শামীম সাহেবকে দেখে জানের ঠোঁটে হাসি ফুটে উঠল। তারপর ডক্টর হোসনে আরা রোজিকে ধীরে আওয়াজে বলে উঠে, খেলা তো পুরো জমে যাচ্ছে আন্টি। তা দেরি কিসের, চলো যাওয়া যাক। হ্যাঁ চলুন আন্টি। জায়ান ডক্টর রোজিকে নিয়ে এগিয়ে গেল সবার মাঝে। রোজি সালাম জানালেন, সবাই সালামের জবাব নিলেন। মিজান সাহেব বলে উঠলেন, জায়ান কে উনি? ওনাকে চিনলাম না তো বাবা। জায়ান ডক্টর রোজিকে বসতে বলে নিজেও সোফায় আয়েশ করে বসলো। বলল, বসো সবাই, তারপর পরিচয় করাচ্ছি। সবাই বসলো জায়ানের কথায়। জায়ান নিজের হাতের আঙ্গুলগুলো নাড়াচাড়া করে দেখতে দেখতে হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো শামীম সাহেবের দিকে। শামীম সাহেব যেন ভরকে গেলেন এতে। জায়ানের এই তীক্ষ্ণ দৃষ্টিতে ভয়ে রক্ত হিম হয়ে যাচ্ছে ওনার। জায়ান বাঁকা হাসলেও তার এই অবস্থা দেখে পরক্ষণেই বলে, ফুপা, আন্টিকে খুব ভালোভাবে চেনেন। কি বলেন ফুপা, চিনেন তো? মিথিলা স্বামীর দিকে তাকালেন। স্বামীর ভয়ার্ত মুখশ্রী দেখে বুঝে নিলেন কিছু একটা খারাপ হতে চলেছে। শামীম সাহেব জায়ানের কথা শুনেই কাঁপা কাঁপা গলায় বলে, এসব তুই কি 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 বলছিস বাবা? আমি একে চিনি না। সত্যি চিনো না? না। নিয়ান সাহেব ছেলের হেয়ালিপনায় বিরক্ত হয়ে গেলেন। বললেন, হচ্ছেটা কি জায়ান? সোজা সাপটা ভাবে ওনার পরিচয় করিয়ে দিলেই তো হয়, এত হেয়ালি করছো কেন? জায়ান শামীম সাহেবের দিকেই তাকিয়ে সেই অবস্থাতেই দাঁত চিবিয়ে বলে, 22 বছর ধরে তো তোমরা হেয়ালিপনার মাঝেই ছিলে বাবা। আজ আমি না হয় একটু হেয়ালি করলাম, এতে ক্ষতি কি? সাথী বেগম চিন্তিত কণ্ঠে বলেন, তুমি এসব কিরকম কথাবার্তা বলছিস বাবা? এখনই সব জানতে পারবে মা। আজ আর কোনো লুকোচুরি হবে না, সব সত্য আজ সবার সামনে বেরিয়ে আসবে। জায়ান দৃষ্টি তাক করলো হারাবির দিকে। মেয়েটা তাকিয়ে ওর দিকে। ওর দৃষ্টি জোড়ায় কি অসীম প্রেম তার জন্য। এক আকাশ সম ভালোবাসা দেখতে পায় জায়ান হারাবির ওই চোখ জোড়ার দিকে তাকালে। ওই আদরে মুখশ্রীর মায়া মায়া চাহনি দেখলেই মনটা জুড়িয়ে যায় জায়ানের। জায়ান এক পা দুপা করে এগিয়ে যায় আরবির কাছে। আরবি প্রশ্নসূচক চোখে তাকিয়ে আছে। জায়ান আরবির নরম হাত জোড়া নিজের শক্তপোক্ত হাত জোড়া দিয়ে হাঁকড়ে ধরল। তারপর নরম কণ্ঠে বলে উঠল, আমার স্ট্রং গার্ল তুমি, তাই না বলো? আরবি কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল জায়ানের দিকে। পরক্ষণে মাথা নাড়িয়ে সম্মতি দিল। জায়ান হালকা হেসে বলে, আমি জানতাম তুমি এটাই বলবে। জায়ানের হঠাৎ এইসব কথাবার্তায় হারাবির কেমন যেন লাগছে। তাই জিজ্ঞেস করলো, কিন্তু হয়েছে কি আমাকে বলবেন আপনি? এখনই সব জানবে। তুমি কোনোভাবেই ভেঙে পড়বে না, সাহস রাখবে মনে, ভরসা রাখবে নিজের উপর, আমার উপর। আমি আছি তো তোমার জন্য, আমার শেষ নিঃশ্বাস অবধি থাকবো। আরবি চুপচাপ জায়ানের কথাগুলো শুনল। তার মনটা কু ডাকছে। কি এমন করতে চলেছে জায়ান, যার জন্য লোকটা ওকে এসব কথা বলছে? জায়ান আরবির হাত ধরে নিয়ে সেইভাবে এগিয়ে গেল ডক্টর রোজির কাছে। তারপর হাসি মুখে বলে, আন্টি, এটাই হলো আরবি, আমার স্ত্রী। ডক্টর রোজি ছলাছলা চোখে তাকিয়ে আছেন হারাবির দিকে। এই মেয়েটাকেই কিনা মারার জন্য পাঠিয়ে দিয়েছিল ও অন্যের হাতে দিয়ে। মেয়েটার মায়া ভরা মুখশ্রীটা দেখেই অনুশোচনাগুলো যেন কিলবিল করে হাঁকড়ে ধরল ওনার হৃৎপিণ্ডটা। তিনি হারাবির এক হাত ধরে সেই হাতের উপর ওনার কপালটা ঠেকিয়ে কেঁদে উঠলেন। কান্নারত কণ্ঠে বলতে লাগলেন, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আমি, আমায় ক্ষমা করে দাও। বিগত 22টা বছর আমি অনুশোচনায় প্রতি মুহূর্ত দগ্ধ হয়েছি।
তিলে তিলে যা আমার ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। তুমি আমায় মাফ করো মা, অনেক জঘন্য অন্যায় করেছি আমি, আমায় ক্ষমা করে দিও আরাবি। আরবি দ্রুত ওনার হাত থেকে হাত ছাড়িয়ে নিল। তারপর ডক্টর রোজির বাহু ধরে সোজা করে দাঁড় করিয়ে বলে, এসব কি বলছেন আপনি আন্টি? কিসের ক্ষমা চাইছেন আপনি? আমি তো আপনাকে চিনিই না, তাহলে আমার সাথে অন্যায় করলেনই বা কিভাবে? ডক্টর রোজি চোখ মুছলেন। আরবির কথা জবাব না দিয়ে হেগে গেল স্বামী সাহেবের দিকে। তিনি বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছেন। এ কি হচ্ছে? কি দেখছেন উনি? আর রোজি বা আরবির কাছে এইভাবে মাপ চাইছে কেন? তবে কি সেদিন ওই বাচ্চাটাকে রোজি মারেনি? আর আর সেই বাচ্চাটাই কি এখনকার আরবি? কিন্তু কিভাবে সম্ভব? কিভাবে? এটা হবার নয়। বাচ্চাটা মারা গিয়েছে, এ হতে পারে না। ওনার ভাবনার মাঝেই রোজি এসে ওনার সামনে উপস্থিত হন। স্বামী সাহেব ভরকে গেলেন। তা দেখে রোজি হাসলেন। ঠান্ডা গলায় বলে ওঠেন, কেমন আছিস রাশেদ? স্বামী সাহেব চমকে উঠলেন। জান ভ্রু চিয়ে বলে উঠল, আরে আন্টি, শুধু রাশেদ বললে তো হবে না, পুরো নামটা বলবেন না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, মিস্টার রাশিদুল শামীম শেখ। কি ঠিক বলেছি তো ফুপা? স্বামী ভয়ার্থ গলায় বলেন। কি হচ্ছে এসব? তোমরা এমন করছো কেন আমার সাথে? জান রাগী গলায় বলে, আমরা কোথায় করলাম ফুপা? করেছো তো তুমি। নিজের স্ত্রীর মৃত্যুতে উল্লাস করেছো, নিজের সদ্যজাত সন্তানকে মারার জন্য অন্যকে মোটা অঙ্কের টাকা দিয়েছো, যাতে তোমার কুকীর্তি সম্পর্কে কেউ না জানে। ভয়ে বুকটা ধরাস করে উঠল শামীমের। এই সত্য জায়ান জানলো কিভাবে? হঠাৎ ডক্টর রোজির দিকে নজর যেতেই বুঝলেন রোজিই আছে যে জায়ানকে সব বলে দিয়েছে। শামীমের মাথায় দপ করে রাগ উঠে গেল। তারপর এত বছরের পরিকল্পনা সব ভেস্তে গেল। 22টা বছর ধরে যেই সত্যকে তিনি ধামাচাপা দিয়ে রেখেছিলেন, আজ তা সবার সামনেই বেরিয়ে আসলো। শামীম রেগে তেড়ে মেরে এগিয়ে গেল রোজির কাছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বলেন, তুই এমন কিভাবে করলি আমার সাথে? তোকে মুখ বন্ধ রাখতে বলেছিলাম না আমি? তার জন্য মোটা অঙ্কের টাকাও দিয়েছিলাম তোকে। তাহলে কেন আমার সাথে বেইমানি করলি বল? কেন করলি? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। শামীম রোজির গলা চেপে ধরল। মিফতি আর ফাহিম এসে দ্রুত রোজিকে ছাড়িয়ে আনলো শামীমের কাছ থেকে। জায়ান রেগে ফুসফুস করতে করতে এগিয়ে গেল শামীমের দিকে। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে চড় লাগালো শামীমের গালে। হুঙ্কার ছুড়ে বলল, তোর সাহস কিভাবে হলো এটা করার? তুই আমার বাড়িতে থেকে আমার মানুষদের মারার চেষ্টা করছিস? জায়ানের এমন ব্যবহারে সবাই অবাক। শামীম সম্পর্কে ওর ফুপা হয়, সেই ফুপার সাথে এমন বেয়াদবি আচরণ নিশ্চয়ই শোভা পায় না। নিহান সাহেব ছেলের এমন আচরণগুলো অবাক হয়ে দেখছেন। তবে তিনি এটুকু জানেন তার ছেলে অন্যায়ভাবে কোনো দিনও কারোর সাথে এমন বিহেভ করতে পারেন না। আর গুরুজনদের তো একেবারেই না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এদিকে মিথিলা স্বামীর সাথে জায়ানের এমন ব্যবহার দেখে তেতে উঠে বলেন, বড় ভাইয়া, এসব হচ্ছেটা কি? তোমার সামনে তোমার ছেলে আমার স্বামীর সাথে এমন বেয়াদবি করছে, আর তুমি কিছু বলছো না কেন? বড় ভাইয়া। নিহান সাহেব তাকালেন না অবধি মিথিলার দিকে। তিনি জায়ানের উদ্দেশ্যে বেশ শান্তভাবেই বলে ওঠেন, জায়ান, সবাইকে সবটা খুলে বলো, কেন তুমি এমন করছো? আর শামীমই বা কি করেছে? আর কিসের সত্যির কথা বলছো তুমি? সবটা বলো। ফুপা উর্ফে রাশিদুল শামীম শেখই হলো আরবির জন্মদাতা পিতা। জায়ানের ঠান্ডা কণ্ঠে বলা এই একটা বাক্যের শব্দটা যেন পুরো শাখাওয়াত বাড়িতে বজ্রপাত ঘটালো। প্রচণ্ড রকম ঝটকা খেলেন সবাই। এই যে মোটেও আশা করেননি কেউ। আরবি মূর্তির ন্যায় দাঁড়িয়ে জায়ানের বলা বাক্যটি তার বুকে তীব্র ঝড় তুলে দিয়েছে। সেই লোকটা কিভাবে ওর বাবা হতে পারে? কিভাবে? আরবি কাপা কণ্ঠে বলে, এসব আপনি কি বলছেন জায়ান? উনি আমার বাবা কিভাবে? জায়ান শক্ত কণ্ঠে বলে, এই সত্যিটাই তোমাকে মানতে হবে আরবি, কষ্ট হলেও মানতে হবে। এই জঘন্য নিকৃষ্টতম মানুষটাই হলো তোমার আসল জন্মদাতা। নিহান সাহেব বলে, তো শামীম কিভাবে আরবির বাবা হবে? শামীম তো আমেরিকায় থাকে, মানে কিভাবে কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সবাইকে সবটা পরিষ্কার করে বলো বাবা। মিথিলা চেঁচিয়ে উঠলেন আকস্মিক। থামো তোমরা, কি শুরু করলে তোমরা? হ্যাঁ, এই জায়ান যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে, সবই মেয়েটা ষড়যন্ত্র। শেষ কথাটা আরবিকে উদ্দেশ্য করে বলল মিথিলা।
জায়ান মিথিলার কথায় তাচ্ছিল ভরা হাসল। তারপর একটা কাগজ বের করে সবার সামনে তুলে ধরে বলে, এই হলো ডিএনএ টেস্টের রিপোর্ট, যা ফুফার দেশে আসার পরের দিনই আমি খুব সাবধানে করিয়ে নিয়েছি। কি বলেন তো, প্রমাণ ছাড়া তো আবার কেউ কোনো কিছুতে বিশ্বাস করে না। আরাবি হাত এগিয়ে দিল, ডিএনএ টেস্টের রিপোর্টটা চাইল। জায়ান আরাবিকে সেটা দিল। আরাবি পুরো রিপোর্টটা ভালোভাবে পড়ল, যেখানে স্পষ্ট তার আর শামীমের ডিএনএ ম্যাচ হয়েছে লেখা আছে। রিপোর্টটা পড়ে আরাবি জায়ানের উদ্দেশ্যে বলে, এই লোকটা আমার বাবা হলে আমার মা কোথায় যান? মা আর এই দুনিয়াতে নেই আরাবি। কথাটা শুনে দু কদম পিছিয়ে গেল আরাবি। বহু কষ্টে বলে, কিভাবে হলো এসব? দীর্ঘশ্বাস ফেলল জায়ান, আর হেয়ালি না করে একে একে অতীতে সব কিছু খুলে বলল সবাইকে। সব শুনেই ধপ করে সোফায় বসে পড়ল আরাবি। খালিফা আরাবিকে দু হাতে আঁকড়ে ধরল। ডক্টর হোসনারা রোজি আরাবির কাছে গিয়ে অপরাধী কণ্ঠে বলে, আমায় ক্ষমা করে দিও আরাবি, আমি কিভাবে যেন এই পাপ কাজটা করে ফেললাম, আমায় মাফ করে দিও। আরাবি চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস নিল। তারপর দৃষ্টি তাক করলো ডক্টর রোজির দিকে। শান্ত গলায় বলে, নিজেকে আর দোষারোপ করবেন না আন্টি। এই দুনিয়ায় সবাই টাকার পাগল। টাকার বিনিময়ে মানুষ মানুষকে মেরে ফেলে, তাতে ওদের বিন্দুমাত্র আফসোস হয় না। আর আপনি তো তাও নিজের পাপ বুঝতে পেরেছেন, অনুশোচনায় ভুগেছেন। আমি বেঁচে আছি জেনেও ওই নিকৃষ্ট লোকটাকে কিছু জানাননি, না হলে যে ওই লোকটা আমাকেও মেরে ফেলতো। আমি তো আরো আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আরাবি এইবার জায়ানকে বলে, ওই লোকটাকে জিজ্ঞেস করুন জায়ান, ওই লোকটা কেন করলো এসব আমার মায়ের সাথে? কেন আমাকে মারার জন্য ফেলে এসেছিল ময়লার আবর্জনার স্তূপে? জায়ান রাগী গলায় শামীমকে বলে, শুনেছেন ও কি বললো? কেন করেছিলেন এসব? আর হ্যাঁ, অবশ্যই মিথ্যা কথা বলবেন না। সবাই এখন আপনার আসল রূপ দেখে নিয়েছে। শামীম চুপ করে আছে। হাহানার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। নিজের বাবার এমন জঘন্য রূপ যে এইভাবে ও জানতে পারবে ভাবেনি কোনোদিন। আহানা এক পা করে শামীম সাহেবের কাছে যায়। শামীম ওকে দেখে আঁতকে ওঠেন। মেয়ের চোখে অশ্রু যে উনি দেখতে পারেন না। শামীম অস্থির হয়ে বলে, মা, তুই কাঁদছিস কেন? এখনই বলবে আমি কাঁদছি কেন? আমার বাবা যে এত বড় একজন অপরাধী, এসব জেনেও কি আমার কষ্ট পেতে তুমি বারণ করছো? ওরা মিথ্যে বলছে মা, তুই তো জানি। শামীমকে থামিয়ে দিল আহানা। ধরা গলায় বলে, আর মিথ্যা বলো না বাবা, দয়া করে সবাইকে সবটা বলে দাও। কেন তুমি এমন করেছো? কেন এভাবে একজন মানুষের জীবনটা ধ্বংস করে দিলে? শামীম মেয়ের চোখে জল দেখে আর কোনো কথা বাড়ালেন না। সোফায় বসে পড়লেন। 22 বছর পর যেহেতু অতীত সবার সামনে এসে পড়েছে, তাহলে আর লুকিয়ে লাভ নেই। শামীম বলতে শুরু করলেন, তখন আহানা সবে জন্ম নিয়েছে। মিথিলা আর আমার সংসার বেশ সুখেরই ছিল। হঠাৎ একদিন বাংলাদেশ থেকে ফোন আসে, বাবা নাকি খুব অসুস্থ, আমায় দেখতে চান। আহানা যেহেতু ছোট আর মিথিলাও অসুস্থ, তাই ওদের ছাড়া আমি একাই বাংলাদেশে আসলাম। বাংলাদেশে এসে বাবাকে সুস্থ করার জন্য এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলাম। এভাবে একজন হার্ট সার্জনের সাথে দেখা হলো আমার। সে আর কেউ না, আরাবির মা, মানে ইরা ছিল। বাবার চিকিৎসার সূত্রে আমাদের সম্পর্ক বেশ ভালোভাবেই জমে গেল। একসময় বেশ গভীর বন্ধুত্ব হয়ে গেল। এরপরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলাম। এদিকে মিথিলার সাথে যোগাযোগ হলেই সে জিজ্ঞেস করত আমি কবে ফিরব। আমি ইনিয়ে বিনিয়ে নানান কারণ দিয়ে দিতাম। মিথিলার জন্য আমার খারাপ লাগতো। হাজার হোক, ওকে আমি ভালোবাসি তো। কিন্তু আরেকদিকে ইরার বাবারও বিশাল সম্পত্তির লোভটা সামলাতে পারিনি। ইরা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। ওকে বিয়ে করলেই ওর সব সম্পত্তির মালিক আমি হব। এর মাঝে বাবা অসুস্থ হলে বাবাকে আমার পরিকল্পনার কথা জানালাম। বাবা বলল, ছেলে মানুষ 3-4টা বিয়ে করলেও বা সমস্যা কোথায়? যেই ভাবা সেই কাজ। আমি বিয়ের সম্বন্ধ নিয়ে গেলাম ইরার বাসায়, কিন্তু ওর বাবা সম্পর্কটায় মত দিলেন না। সাথে সাথে তিনি কিছুদিন সময় চাইলেন। অনেক রাগ লাগছিল আমার, কিন্তু ইরার জন্যে আমার ভালো সাজার অভিনয় সাজিয়ে যেতে হলো। কিন্তু কে জানতো এটাই আমার জন্য কাল হবে।
ইরার বাবা লোক লাগিয়ে আমার খোঁজ খবর নিয়ে জানতে পারলেন আমি বিবাহিত। ইরা সেসব শুনে ভেঙে পড়ে গিয়েছিল। আমি আবারও ওকে মিথ্যা বললাম ওর বাবা আমায় পছন্দ করেন না, ওর বিয়ে যাতে আমার সাথে না হয় এজন্য তিনি এসব মিথ্যে কথা ওকে বলেছে। আরও অনেক মিথ্যা অজুহাত দিলাম। ইরা আমার প্রেমে এতটাই অন্ধ ছিল যে আমার এই সব মিথ্যাকে বিশ্বাস করে নিল। ওকে বললাম চলো পালিয়ে বিয়ে করে ফেলি, কারণ বাবা যেমনই হোক সন্তানকে তো আর ফেলে দিতে পারে না, তাই বিয়ে একবার করে নিলেই আজ হোক কাল মেনে নিবেই। ইরাও আমার কথায় সম্মতি দিয়ে পালিয়ে গেল আমার সাথে। বিয়ে করে নিলাম আমরা। তারপর যখন ইরার বাবার কাছে গেলাম, তিনি ইরাকে ত্যায্য সন্তান করে দিলেন, তাড়িয়ে দিলেন ওকে। এভাবে কেটে গেল কয়েকদিন। অনেক প্ল্যান সাজাতে লাগলাম কিভাবে ইরার বাবাকে হাত করব। এর মধ্যেই ইরা একদিন আমায় জানালো ও মা হতে চলেছে। এটা আমি চাইনি, সন্তানটা অনাকাঙ্ক্ষিত ছিল, তবে বাবা আমায় বুদ্ধি দিল এই সুযোগটা হাতছাড়া করতে না। মেয়ের ঘরের নাতি নাতনি হওয়ার সংবাদ পেলে ইরার বাবা আর মুখ ফিরিয়ে রাখতে পারবেন না। আমিও তাই সেই কথা শুনে ইরাকে নিয়ে ওর বাবার কাছে গেলাম। স্বভাব মতো তাই হলো। মেয়েকে দেখে ইরার বাবা আর মুখ ফিরিয়ে রাখতে পারেনি। সময় ভালোই কাটছিল, কিন্তু ইরার বাবা তখনও আমায় পছন্দ করতেন না, শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতেন। একদিন মিথিলার সাথে কথা হয় আমার। আহানার অবস্থা নাকি অনেক খারাপ, আইসিইউতে ভর্তি। মেয়ের আমার এই অবস্থার কথা শুনে আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি। ইরাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে আমি চলে যাই আমেরিকা। এটাই সর্বনাশ হয়ে দাঁড়ালো আমার জন্যে। আমার অনুপস্থিতিতে ইরার বাবা আমার বিরুদ্ধে সকল প্রমাণ একসাথে করে ইলাকে সব বলে দেয়। আহানা সুস্থ হতেই আমি আবার দেশে ফিরে আসি। তখন ইরার গর্ভাবস্থার শেষ মাস চলছিল। আমি আসতেই আমার সাথে ওর তুখোড় ঝগড়া লাগলো। আমি এত সব সহ্য করতে না পেরে ওর গায়ে হাতও তুললাম, মারধর করলাম ওকে। তারপর বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। ইরার বাবা সেদিন বাড়ি ছিলেন না, ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছিলেন। সেদিনই ইরার প্লেন উঠে। বাড়ির কাজের মেয়েটা ইরাকে নিয়ে হসপিটাল যায়। আমি বাড়ি এসে সেটা জানতে পারি, আর তখনই হসপিটাল পৌঁছাই। হাসপাতালে এসে রোজির সাথে আমার দেখা হয়। ওর থেকে জানতে পারি ইরা আর নেই। আর এদিকে ইরার বাবাও ইরাকে সম্পত্তি লিখে দেননি তখনও, তাই আমিও সম্পত্তি পেতাম না। তাই রোজিকে টাকা দিয়ে ওর মুখ বন্ধ রাখতে বললাম। সন্তানটা বেঁচে আছে। বাচ্চাটাকে মেরে ফেলতে বলে আমি চলে যাই ইরার লাশ নিয়ে। বাড়িতে যখন ইরার লাশ নিয়ে যাই, সাথে একটা মরা বাচ্চার ব্যবস্থা করে নিয়ে যাই। ইরার বাবাকে জানানো হয়, তিনি দ্রুত ছুটে আসেন। ইরাকে দাফন করা হয়। ইরার বাবা সম্পূর্ণ দোষ চাপালেন আমার উপর। আমি নাকি ইরাকে মেরেছি। পুলিশ কেসও করেন, কিন্তু উপযুক্ত প্রমাণ না পাওয়ায় ওরা আমার কিছুই করতে পারে না। আমারও ফেরার সময় হচ্ছিল। এখানে থেকেই বা কী লাভ, কিছুই তো পাইনি। এর কয়েকদিন পরেই আমি আমেরিকা চলে যাই। পরে বহুদিন পর জানতে পারি ইরার মা একমাত্র মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এর কয়েকদিন পরেই নাকি মারা যায়। ইরার বাবাও একা হয়ে পড়েন। তার বছরখানিক পর তিনিও মারা যান। আমি আবার ফিরে আসি সম্পত্তির জন্যে, কিন্তু সেবারও আমায় শূন্য হাতে ফিরতে হয়, কারণ ইরার বাবা তার সকল সয় সম্পত্তি বিক্রি করে স্কুল, হসপিটাল, এতিমখানা তৈরি করে গিয়েছেন ইরার নামে। বাদ বাকি টাকা অন্যান্য এতিমখানায় দান করে গিয়েছেন। সেবারও আমার হতাশ হয়ে ফিরতে হয়। আমার সব পরিকল্পনা ভেস্তে যায়। কিছুই করতে পারিনি। ভেবেছিলাম এই সব অতীতে সত্য কোনোদিন কেউ না কেউ জানতে পারবে না, কিন্তু জায়ান তুই তা হতে দিলি না আর লুকায়িত অতীতকে লুকায়িত রাখতে আমায় অন্ধকার গর্তের থেকে টেনে টুনে বের করেই আনলি।
পিনপতন নীরবতার মাঝেই হঠাৎ তীব্র চরের শব্দে মুখরিত হয়ে গেল চারপাশ। স্বামী অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা তার স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। আজ এত বছরের সংসার জীবনে মিথিলা আর তার কোনোদিন ঝগড়া হয়নি। মিথিলা খুবই স্বামীভক্ত একজন মহিলা। স্বামী যা বলতেন তিনি তাই করতেন। আজ সেই মিথিলা নিজের প্রাণপ্রিয় স্বামীর গায়ে হাত তুলেছেন, তাও এতগুলো মানুষের সামনে। স্বামী সাহেব অবাক কণ্ঠে বলেন, এটা তুমি কি করলে মিথু? মিথিলার চোখে মুখে তীব্র রাগের আভা ছড়িয়ে পড়েছে। ক্রোধে ফেটে পড়ছেন তিনি। স্বামীর কথা শুনে তিনি রাগে চিৎকার করে বলে ওঠেন, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। স্বামীর আত্মা কেঁপে উঠল মিথিলার এমন ক্রোধান্বিত কণ্ঠ শুনে। এই মিথিলাকে তিনি চেনেন না। স্বামী কাপা গলায় বলে, মিথু তুমি? মিথিলা রাগে থরথর করে কাঁপছে। তিনি বলেন, আমায় আর কিছু বলবি না তুই। তোর মতো মানুষের সাথে কথা বলতেও আমার রুচিতে পাচ্ছে। লজ্জা করছে না তোর? একটু কি লজ্জা করছে না? আরে তোর এই জঘন্য কীর্তিকলাপ শুনে তো ঘৃণায় আমার নিজেরই মরে যেতে ইচ্ছে করছে। আরে সবাই ভাবে আমি নাকি একজন খারাপ মানুষ, কিন্তু তুই তো আমার থেকেও নিকৃষ্ট রে। এতদিন ভালো সাজার এত নিখুঁত অভিনয় করে গিয়েছিস আমাদের সাথে। আজ তোর এই মুখোশের আড়ালে এমন জঘন্য রূপ আছে, তা জায়ান আমাদের না জানালে তো আমরা জানতেই পারতাম না। কি করে পারলি রে তুই? এরা মেয়েটা না হয় পরের মেয়ে, তাকে শুধু স্বার্থের লোভে বিয়ে করেছিস, কিন্তু আরাবি তো তোর নিজের জন্মের সন্তান, তোর রক্ত। কিভাবে ওর সাথে এমন করতে পারলি? তোর আহানা তোর মেয়ে হলে তো আরাবিও তো তোর মেয়ে। তাহলে কিভাবে পেরেছিলি ওই সদ্য জন্মানো বাচ্চাটাকে মেরে ফেলার কথা বলতে? বুক কাঁপেনি তোর একবারও? এতটা পাষাণ তোর হৃদয়? আমার তো নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে তোর মতো জানোয়ারকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। মিথিলা বেগম শেষের কথাটুকু বলতে বলতে কেঁদে ফেললেন। কষ্টে তার বুক চিরে যাচ্ছে। সাথী আর মিলি বেগম গিয়ে ওনাকে ধরলেন। মিলি বেগম বলে ওঠেন, আপা শান্ত হন, কাঁদবেন না আপা। ভাবি, ভাবিও কি করে পারলো এমন করতে? আমার কষ্ট হচ্ছে ভাবি, ভীষণ কষ্ট হচ্ছে। আমি সহ্য করতে পারছি না ভাবি। মিথিলা বেগম লুটিয়ে পড়লেন সাথী বেগমের বুকে। সাথী আর মিলি দুজনেই তাকে ধরে সোফায় নিয়ে বসেন। আহানা ধীর পায়ে এগিয়ে গেল শামীমের কাছে। শামীম ছলছল চোখে তাকিয়ে আছেন মেয়ের দিকে। যত যাই হোক না কেন, তিনি যতই খারাপ হোক না কেন, তবে একটা চিরন্তন সত্য যে তিনি মিথিলা আর আহানাকে অনেক ভালোবাসেন। আজ সেই প্রিয়তমা স্ত্রী আর নিজের সন্তানের চোখে নিজের জন্য এত ঘৃণা তিনি সহ্য করতে পারছেন না। বুকে ব্যথা করছে তার, মাথাটা ভনভন করছে। আহানার চোখ থেকে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। ও কান্নারত কণ্ঠে বলে, আগে আমি সবাইকে গর্বে বুক ফুলিয়ে বলতাম আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বেস্ট বাবা। 100 কোটি বার তোমার বুকে মাথা রেখে বলেছি আই লাভ ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আজ তোমার সম্পর্কে জেনে আমি কি বলবো ভাবতে পারছি না। আসলে তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। আজ শুধু একটু বললাম আই হেট ইউ ড্যাড, I hate you, Baba. We are the world's father in world. আহানা দৌড়ে চলে গেল। আহানার প্রতিটি বাক্য ধারালো ছুরির ন্যায় আঘাত করছে। তার মেয়ে তাকে পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা বলে গেল। তিনি সত্যিই তো পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা। তিনি যা করেছেন একজন বাবা তো তা কোনোদিনই করতে পারেন না। স্বামী সাহেব তাকালেন হারাবির দিকে। মেয়েটা কেমন অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তবে সেই দৃষ্টিতে যে এক সমুদ্র ঘৃণা মিশে আছে তা খুব ভালোভাবেই জানেন তিনি। হারাবির মুখশ্রীটা ভালোভাবে দেখলেন তিনি। ছোট্ট মুখখানটায় কি প্রগাঢ় মায়া। মেয়েটা তার দেখতে একদম ইরার মতোই হয়েছে। ইরার চেহারাটাও একদম মায়ায় পরিপূর্ণ ছিল। সামনে দাঁড়ানো এই মেয়েটা তার রক্ত, তার সন্তান। এই সন্তানকে কিনা তিনি বলেছিলেন মেরে ফেলতে। কিভাবে নিজের সন্তানের সাথে এমন করতে পেরেছিলেন? আজ তার বুকটা বড্ড হাহাকার করছে। হারাবির মুখ থেকে বাবা ডাকটা শুনতে ইচ্ছে করছে, কিন্তু তা যে অসম্ভব। স্বামী সাহেবকে ব্যথাটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্র হচ্ছে। এত এত মানুষের ঘৃণিত দৃষ্টি তিনি নিতে পারছেন না তিনি। জায়ান তাকিয়ে আছে হারাবির দিকে। মেয়েটা কেমন পাথর বনে দাঁড়িয়ে আছে। প্রিয়তমা স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারছে জায়ান। হারাবির কাছে গিয়ে ও নরম গালজোড়া স্পর্শ করলো। হারাবি নিষ্প্রাণ চোখে তাকালো। ওই দৃষ্টিতে দৃষ্টি মেলাতেই কলিজাটা ধপ করে উঠল জায়ানের। হারাবিকে এই অবস্থায় কোনো দিনও দেখেনি জায়ান।
এত নির্বিঘ্ন এত নির্বিঘ্ন অনুভূতি শূন্য আর নিষ্প্রাণ হয়ে থাকার মতো মেয়ে তো হারাবি না। তবে আজ কেন ও এইভাবে আছে? মেয়েটা কি অধিক শোকে পাথর হয়ে গেল? কিন্তু জায়ান তো চায় আরবি কাঁদুক, কেঁদে কেঁদেই ওর বুক ভাসিয়ে দিই। কেঁদে নিলে মনটা হালকা হয়, কিন্তু এমন নিষ্প্রাণ হয়ে থাকলে তো মেয়েটা ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরে যাবে। জায়ান শুকনো ঢোক দিল, নরম গলায় বলল, কি হয়েছে আরবি? কোথায় কি হয়েছে? হারাবি শীতল কণ্ঠস্বরে বুকটা কেঁপে উঠল জায়ানের। জায়ান ধীর আওয়াজে বলে, কিছু বলছো না কেন? কিছু কি বলার ছিল আমার জাহেন? জায়ান অবাক হচ্ছে আরবির এমন নির্লিপ্ত ব্যবহার দেখে। হারাবি ফের বলে, আমার ভালো লাগছে না জায়ান, আমি রুমে যাচ্ছি। এই তামাশা শেষ হলে আপনি এসে পড়ুন জলদি। এই বলে আরবি ধীর কদম বাড়ালো কক্ষে যাওয়ার জন্য। সিঁড়িতে উঠতে যাবে এমন সময় মাথা ঘুরে উঠল আরবি, তাও নিজেকে সামনে নিল। জায়ান আরবির টালমাটাল পরিস্থিতি দেখে দ্রুত পায়ে আরবির কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। এদিকে আরবি দুধাপ সিঁড়ি না পেরোতেই আবারও ওর মাথা ঘুরে উঠল। এইবার আর নিজেকে সামলাতে পারে না আরবি। শরীরে ভার ছেড়ে দিতেই ঝুঁকি গিয়ে বাড়ি খায় সিঁড়ির রেলিংয়ে। নিচে গড়িয়ে পড়ার আগেই জায়ান দ্রুত আরবিকে টেনে নিজের বুকে আগলে নেয়। আরবিকে বুকের মধ্যিখানে চেপে ধরে সিঁড়িতেই বসে পড়ে জায়ান। তারপর আরবির গালে হালকা চড় মেরে অনবরত ডেকে চলেছে সে। আরবি, আরবি কি হলো তোমার? চোখ খুলো আরবি। ডক্টর হোসনে রোজি আরবিকে এমন অবস্থায় দেখে দ্রুত এগিয়ে যান। ব্যস্ত কণ্ঠে বলেন, জায়ান, তুমি দ্রুত আরাবিকে রুমে নিয়ে চলো, আমি দেখছি ওর চেক আপ করে। চলো বাবা। জায়ান ডক্টর রোজির কথা শুনে দ্রুত আরবিকে কোলে তুলে নিল। ডক্টর রোজি আবার বলে, ইফতি, তুই যা, জায়ানের গাড়ি থেকে আমার ব্যাগটা নিয়ে আয়। হ্যাঁ আন্টি যাচ্ছি। হিফতি ছুটে চলে গেল বাইরে। জায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না, আরবিকে নিয়ে রুমে চলে গেল। রুমে এসে বিছানায় শুয়ে দিল আরবিকে। ততক্ষণে ইফতি ব্যাগ নিয়ে এসেছে। সেটা হাঁপাচ্ছে, যেই জোরে দৌড়ে গিয়েছে আবার এসেছে। জায়ান আরবির হাতে ধরে বসলো বিছানার পাশে। চিন্তায় ওর চোখ মুখ শুকিয়ে গিয়েছে। অস্থির কণ্ঠেও বলে উঠল, আন্টি, ও এইভাবে সেন্সলেস হলো কেন? কোনো খারাপ কিছু হবে না তো আন্টি? ওর মাথা থেকে অনেক রক্ত ঝরছে আন্টি, দ্রুত রক্ত থামান। ডক্টর রোজি জায়ানকে শান্ত হতে বললেন। তারপর ব্যস্ত হাতে আরবির মাথায় আঘাতের জায়গায় পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর ব্যাগ থেকে প্রয়োজনীয় সামগ্রী বের করে আরবির চেক আপ করতে লাগলো। চেক আপ শেষ হতেই জায়ান অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আন্টি? খারাপ কিছু? ওর জ্ঞান ফিরছে না কেন? কিছু বলছেন না কেন আন্টি? ডক্টর রোজি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, প্রেশার লো আরাবির, রক্তশূন্যতাও আছে, আর হঠাৎ করে মানসিকভাবে আঘাত পাওয়ার কারণে সেন্সলেস হয়ে গিয়েছে। জায়ান চিন্তায় মুখ শুকিয়ে গেল। ডক্টর রোজি আবার একটা কথায় যেন কলিজা শুকিয়ে আসলো ওর। তিনি বলেন, এইগুলো ছোট ছোট কারণ বললাম, এর থেকেও বড় কারণ আছে ওর এইভাবে অসুস্থ হওয়ার পিছনে। জায়ান কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে আন্টি? কি এমন কারণ? হঠাৎ ডক্টর হোসনে রোজি মুচকি হাসলেন। হাস্যজ্জ্বল কণ্ঠে বলে উঠলেন, আরাবি মা হতে চলেছে জায়ান, আর এটাই হলো সবচেয়ে বড় কারণ। ইউ টু আর গোয়িং টু বি প্যারেন্টস।